আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ। রাজধানী দারুস সালাম থানায় টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এসআই মাসুম। এদিকে নওগাঁয় ৯ জনকে পুশিনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্য রেখায় অবস্থান। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো বা পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির বাধার মুখে তারা প্রবেশ করতে পারেনি। এই ঘটনায় সীমান্তে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর জানাবো গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু। চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগের যুবলীগ নেতার মৃত্যু হয়েছে, যাকে আগের দিন সাতকানিয়া থেকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশের সদস্যরা। এদিকে আদালতে মমতাজকে দেখে কেউ গাইলেন বুকটা ফাইটা যায় গান, কেউ করলেন শিল্পীর কাছে গান গাবার আবদার। জুলাই আন্দোলন ঘিরে হত্যা চেষ্টা মামলার গ্রেপ্তার দেখানো শুনানিতে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দেখে আদালতে কেউ কেউ গান গেয়ে ওঠেন বুকটা ফাইটা যায় গানটি। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এর আদালতে শুনানির জন্য যখন মমতাজকে নেওয়া হয় তখন তার মাথায় ছিল হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেটও পরেছিলেন তিনি। তখন তাকে অনেকেই দেখে বলছে, তাহলে আপনি যেহেতু সংসদে গান গান, আমাদেরকেও একটা গান গেয়ে শোনান, বুকটা ফাইটা যায়। এবং সর্বশেষ জানাবো তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত। উজানের ঢল এবং টানা বৃষ্টির প্রভাবে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছে যায়। এই সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজে ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উত্তরের ৪ জেলা রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চল সহ ৬,০০০-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু। চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে, যাকে আগের দিন সাতকানিয়া থেকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন BDNews24.com-কে বলেছেন যে সাতকানিয়া থানার একটি মামলায় মঙ্গলবার সন্ধ্যায় নুরুল আলমকে কারাগারে আনা হয়েছিল। সকালে তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, তিনি বুকে ব্যথা অনুভব করার কথা জানান। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইকবাল হোসেন বলেছেন যে প্রাথমিক চিকিৎসকরা জানিয়েছে যে নুরুল আলমের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নুরুল আলমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। মঙ্গলবার দুপুরে সেখান থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে স্বজনরা জানিয়েছে। স্থানীয়রা জানায় যে নুরুল আলম সাতকানিয়া উপজেলার ঢ্যামসা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও বেশ কিছুদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় তিনি ব্যবসা করতেন। তার বড় ভাই নূর মোহাম্মদ অভিযোগ করেছেন যে জায়গা জমি নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে বিরোধের জেরে যুবলীগ ট্যাগ দিয়ে নুরুল আলমকে গ্রেপ্তার করানো হয়েছে। BDNews24.com-কে তিনি বলেছেন ওর বিরুদ্ধে কোনো মামলা ছিল না, সে স্বাভাবিকভাবে চলাফেরা করত। তবে তার উপর যে ধরনের অবর্ণনীয় অত্যাচার করা হয়েছে সেটি আসলে গ্রহণযোগ্য হতে পারে না।
নওগাঁয় 9 জনকে পুশিনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান। নওগাঁর সাপার সীমানা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 9 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো বা পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির বাধার মুখে তারা প্রবেশ করতে পারেনি। ফলে এসব ব্যক্তি সীমান্তের শূন্যরেখা নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে বলে বুধবার সকালে নওগাঁ 16 বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশু রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় যে আজ ভোর 4টার দিকে নওগাঁর সাপাহার আদালততলা সীমান্ত চৌকি বিওপি এলাকায় সীমান্ত পিলার 244 এমপিতে 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 9 ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে খবর পেয়ে বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। নওগাঁ 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম সুমন বলেন, ওই 9 জন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চেয়েছিল। তাদের প্রবেশকে প্রতিহত করা হয়েছে এবং তারা বাংলাদেশে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারগুলো নিয়ে বিজিবির সদস্যরা তারা পুরোপুরি তৎপর রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে যারাই এই ভারতীয় সন্ত্রাসীরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে চাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে কার্যক্রম শুরু করতে হচ্ছে। টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ। রাজধানীর দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আজ দারুস সালাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মাসুম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী যেহেতু পালন করতে পারেনি, তাই তারা রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় এমন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তারা যতই এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করার চেষ্টা করুক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে অনেক ধৈর্য ধরে কার্যক্রম চালিয়ে যেতে হবে। এবং আরও বলা হয়েছে যে ধরনের কার্যক্রম আওয়ামী লীগ শুরু করেছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। পুলিশ সূত্র থেকে জানা গেছে যে 8টার দিকে টেকনিক্যাল ক্রসিং এর আউটগোয়িং এর অংশ থেকে প্রায় 100 ফুট পশ্চিমে অতর্কিতভাবে একটি ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে তারা পালিয়ে গেছে। এই ঘটনায় এখন পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য কার্যক্রম চালাচ্ছে এবং সেটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এবং আরো বলা হচ্ছে এই ধরনের বিষয়গুলো সবার জন্য খুবই বিপজ্জনক এক ঘটনার সাক্ষী হিসেবে জন্ম দিচ্ছে। আমরা মনে করি বর্তমানে সবাইকে খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে এবং আরও ব্যাপারগুলো নিয়ে যথাযথভাবে কার্যক্রম চালাতে হবে। আদালতে মমতাজকে দেখে কেউ গাইলেন বুকটা ফাইটে যায়, কেউ গাইলেন শিল্পীর কাছে গান শোনার আবদার। জুলাই আন্দোলন ঘিরে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো শুনানিতে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দেখে আদালতে কেউ কেউ গেয়ে ওঠেন বুকটা ফাইটে যায় গানটি। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরিফুল ইসলামের আদালতে শুনানির জন্য যখন মমতাজকে নেওয়া হয় তখন তার মাথায় ছিল হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেটও পরেছিলেন তিনি। সে সময় কৌতূহলের বসে আদালতের আশপাশে অনেকেই তাকে বলেন উনি কে, উনার পরিচয় কি, উনি কি মমতাজ? তখন কেউ কেউ গেয়ে ওঠেন মমতাজের তুমুল জনপ্রিয় গানের কলি বুকটা ফাইটা যায়। এজলাস থেকে ফেরার সময় একই ঘটনা ঘটে। অনেকেই বলেন উনি না সংসদে গান গেয়েছেন, এখনো এখানে আছে, তাহলে আমাদের গেয়ে শোনান একবার। এদিন জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুরে মোক্তার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয় মমতাজকে। তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেয়। প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছে এবং সেটি আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করে। মমতাজ সবার মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু কাউকে আসলে তিনি কোনো কথা বলার মতো কোনো সাহস পাননি। তিনি কাকে কি বলবেন তিনি কল্পনাও তো করতে পারেনি যে একদিন তিনি এই জেল হাজতে যাবেন এবং সবাই তার সঙ্গে এই ঠাট্টা মশকারা করবে। তাহলে হয়তো মমতাজ
তিনি কখনোই এই বিষয়গুলো নিয়ে এর আগে তিনি হয়তো নির্বাচনে আসতেন না।